আছো সবাই? আই হোপ ইউ আর অল গুড। সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যেটা আজকে আমরা করব সেটা হচ্ছে ফান্ডামেন্টাল রাইটসের আমরা ম্যাক্সিমাম পার্টটা, মানে যেটা আর্টিকেলসগুলো যেগুলো ছিল একদম আর্টিকেল 12 টু 35 অলরেডি উই হ্যাভ ডিসকাসড। অ্যান্ড যদি তোমরা ওই ভিডিওটা না দেখে থাকো, আই এম গিভিং দ্য লিঙ্ক অফ দ্যাট পার্টিকুলার ভিডিও ইন দ্য ডেসক্রিপশন বক্স. Please click on the link and see the previous video, because if you did not see the previous video, then your idea will not be concrete enough. So please, to make your idea concrete, please see the previous video also. I am giving the link of the previous video in the description box. Please click on the link in the description box and see the previous video. So without wasting time, let's start দ্য আজকের টপিক, যেটা হচ্ছে রিটস। আমি দেখো আগের দিন বলেছিলাম যে আর্টিকেল 32, হুইচ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, দিস আর্টিকেল ইজ অলসো নোন অ্যাজ হার্ট অ্যান্ড সোল অফ দ্য কনস্টিটিউশন, যেটা বলেছিল আমাদের বি আর আম্বেদকর, যাকে বলা হয় আমাদের সংবিধানের জনক। তিনি বলেছিলেন যে আর্টিকেল 32 যেটা আছে, মানে এই যে ফান্ডামেন্টাল রাইটসগুলো আমাদের রয়েছে, এই ফান্ডামেন্টাল রাইটসগুলোর মধ্যে যদি কোনো একটা রাইটস যদি আমাদের মনে হয় যে আমাদের ঠিকমতো পালন করা হোক, বা আমাদের জন্য ঠিকমতো সরকার পালন করছে না বা কেউ পালন করছে না, আমাদের যদি ফান্ডামেন্টাল রাইটস যদি ক্ষুণ্ণ হয়, দেন উই হ্যাভ দ্য রাইট টু মুভ টু দ্য সুপ্রিম কোর্ট অ্যাকর্ডিং টু আর্টিকেল 32। ওকে, সো আজকে আমরা এই যে সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট, ঠিক আছে, মানে সুপ্রিম কোর্ট করে হচ্ছে অ্যাকর্ডিং টু আর্টিকেল 32, আর হাইকোর্ট করা হচ্ছে অ্যাকর্ডিং টু আর্টিকেল 226। তাহলে এই যে দুটো আর্টিকেল অনুযায়ী আমাদের যে কোর্টে একটা মুভ করার একটা ক্ষমতা দেওয়া হয়েছে, দ্যাট এই যে ক্ষমতাগুলো দেওয়ার পরে আমরা হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে মুভ করার পরে কোর্টস কী করে, বিভিন্ন রকমের প্রসেস আছে, সেই প্রসেসগুলো হচ্ছে বলা হয় রিটস, মানে কিছু রিটস জারি করে বা কিছু প্রসেস জারি করে আমাদের বিচার করে, ঠিক আছে। সো সেই রিটসগুলো সম্বন্ধে ওয়ান বাই ওয়ান উই উইল ডিসকাস। ওকে, লেটস স্টার্ট। ফার্স্ট হচ্ছে টাইপস অ্যান্ড স্কোপ। বলতে দেখো, সুপ্রিম কোর্ট অ্যাকর্ডিং টু আর্টিকেল 32, সো 32টা মনে রাখবে, যেটা আমাদের বলা হয় হার্ট অ্যান্ড সোল অফ দ্য কনস্টিটিউশন। এই আর্টিকেলটা অনুযায়ী, যেটার নাম হচ্ছে রাইট টু কনস্টিটিউশনাল রেমেডিস, তো সেই আর্টিকেল অনুযায়ী সুপ্রিম কোর্ট আর হাইকোর্ট করে হচ্ছে আর্টিকেল 226। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় অনেকবার কোয়েশ্চেন আছে। আমি যেগুলো দেখো কোয়েশ্চেন আসছে বারবার বা প্রিভিয়াস ইয়ারে, আমি কিন্তু বারবার যখন পড়ানোর সময় অলরেডি আমি বলে যাচ্ছি যে এই জায়গা থেকে কোয়েশ্চেন্সগুলো আসতে পারে। আর্টিকেল 32 বলছে যে সুপ্রিম কোর্টে যাওয়ার তোমার রাইট রয়েছে, বা সুপ্রিম কোর্ট রিটস ইস্যু করতে পারে। আর 226 আর্টিকেলটা যেটা বলছে সেটা বলছে যে হাইকোর্টস রিটস ইস্যু করতে পারে। এবারে কত রকমের রিটস হয়, কত রকমের এই প্রসেসগুলো হয়, দেখো লেখা আছে যে হেভিয়াস কর্পাস, ম্যান্ডামাস, প্রোহিবিশন, সার্কিউটরি অ্যান্ড কোয়ারেন্টো। তো এই যে আমাদের 5টা রিটস আছে, এই রিটসগুলো একটু নামটা শুনতে খটোমটো, বাট ভেরি ইজি টু আন্ডারস্ট্যান্ড। ভালো করে শুনবে, গল্পের ছলে মনে থাকবে সারা জীবন, একদম ভালো করে মন দিয়ে শুনবে, একদম মাথায় একদম গেঁথে নেবে। তো দেখো, আমরা ওয়ান বাই ওয়ান ডিসকাস করবো এই রিটসগুলো ভেতরে কি আছে বা কি বলছে। ওকে, লেটস স্টার্ট ফ্রম দ্য ফার্স্ট, হেভিয়াস কর্পাস। দেখো, তো আমি একটা জিনিস বলে দিই যে এই যে রিট যে জুরিসডিকশনটা আছে, তা এই আমি বলেছি কি যে অ্যাকর্ডিং টু আর্টিকেল 32 সুপ্রিম কোর্ট করতে পারে, অ্যাকর্ডিং টু আর্টিকেল 226 হাইকোর্ট করতে পারে। এবারে কার কতটা এখতিয়ার, এই সুপ্রিম কোর্টের সঙ্গে হাইকোর্টের যে রিট জুরিসডিকশনের যে পার্থক্যটা, সবার তো একই অধিকার নয়। সুপ্রিম কোর্টের কী অধিকার না অধিকার, হাইকোর্টের কী অধিকার না, কতটা এখতিয়ার বলা হয়, মানে এখতিয়ার কথা, লিমিটেশন কথা, সেইগুলো আমরা ওয়ান বাই ওয়ান পড়বো। দেখো, দেয়ার আর 3টে রেসপেক্টে এটা পার্থক্য রয়েছে। দেখো, একটা হচ্ছে কি বলছে, দ্য সুপ্রিম কোর্ট ক্যান ইস্যু দ্য রিটস অনলি ফর ফান্ডামেন্টাল রাইটস, বাট হাই কোর্টস ক্যান ইস্যু রিটস ফর এনি আদার অ্যাসপেক্টস। দ্য রিট জুরিসডিকশন অফ সুপ্রিম কোর্ট ইন দিস রেসপেক্ট ইজ ন্যারোয়ার দ্যান হাই কোর্টস। বলছে এই ক্ষেত্রটা, অনলি এই ক্ষেত্রে সুপ্রিম কোর্টের পাওয়ারটা কিন্তু হাইকোর্টের থেকে কম। অনলি ফর দিস রিট, মানে অনলি ফর দিস অ্যাসপেক্ট। কি বলছে, সুপ্রিম কোর্ট কিন্তু শুধুমাত্র রিট জুরিসডিকশন করতে পারে ফর ফান্ডামেন্টাল রাইটস, মানে ফান্ডামেন্টাল রাইটস যদি কারোর ক্ষুণ্ণ হয় তবেই একমাত্র সুপ্রিম কোর্ট করতে পারবে, আর কোনো ক্ষেত্রে করতে পারবে না। আর কোনো ক্ষেত্রে কিন্তু অনলি ফান্ডামেন্টাল রাইটস যদি তোমার ক্ষুণ্ণ হয়, তাহলে ইউ হ্যাভ দ্য রাইট টু মুভ টু সুপ্রিম কোর্ট। তাহলে যদি ফান্ডামেন্টাল রাইটস ছাড়া অন্য কোনো ইস্যু হয়, দেন ইউ ক্যান নট মুভ। ক্লিয়ার? আরেকটা কি বলছে, হাইকোর্ট কিন্তু ফান্ডামেন্টাল রাইটসও করতে পারে এবং ও ছাড়াও আরও অনেক কিছু করতে পারে। তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে হাইকোর্টের যে এখতিয়ার ফর অনলি ফান্ডামেন্টাল রাইটসের তোমার জাজ করার ক্ষমতাটা হাইকোর্টের কিন্তু বেশি কম্পেয়ার টু সুপ্রিম কোর্ট। ক্লিয়ার? নেক্সট কি বলছে, টেরিটোরিয়াল জুরিসডিকশন অফ সুপ্রিম কোর্ট ইজ ওয়াইডার দ্যান হাই কোর্ট। অবভিয়াসলি, কেননা সুপ্রিম কোর্ট হচ্ছে একদম সর্বোচ্চ কোর্ট। তো তোমার সুপ্রিম কোর্ট কিন্তু যে কোনো গোটা ইন্ডিয়ার মধ্যে যে কোনো ঝামেলা হোক না কেন, সুপ্রিম কোর্ট হ্যাজ দ্য পাওয়ার টু তোমার জাজ ইট।
তোমার মহারাষ্ট্রে হলো, তোমার আন্দামানে হলো, বা তোমার গোয়াতে হলো, জম্মুতে হলো, তোমার সিকিমে হলো, ওয়েস্ট বেঙ্গল হলো, যেখানে খুশি এনি পার্সন ফ্রম ইন্ডিয়া ক্যান মুভ টু সুপ্রিম কোর্ট। তাহলে সুপ্রিম কোর্টের কিন্তু যে টেরিটোরিয়াল পাওয়ারটা কিন্তু অনেক বড়, গোটা দেশের বিচার করতে পারে। কিন্তু হাইকোর্ট কি, ধরো ওয়েস্ট বেঙ্গলের হাইকোর্ট কিন্তু তোমার মহারাষ্ট্রের হাইকোর্টে করতে তোমার মহারাষ্ট্রে কোনো লোককে করতে পারবে না। আবার ধরো অন্ধ্রপ্রদেশের কোনো হাইকোর্ট আমি গেলে তোমার কিন্তু নেবে না। সেই জন্য দেখো গোটা রাষ্ট্রে আমাদের এখন মধ্যে 22টা হাইকোর্ট আছে। সো এই হাইকোর্টসগুলো কিন্তু পার্টিকুলার এখতিয়ার বলা যায়। তুমি যেমন যেমন আমাদের ধরো ফর এক্সাম্পল ক্যালকাটা হাইকোর্ট, তো ক্যালকাটা হাইকোর্ট কি হচ্ছে, ক্যালকাটা হাইকোর্ট কিন্তু ওয়েস্ট বেঙ্গলে করতে পারে, এর সঙ্গে সঙ্গে কিন্তু আন্দামানে করতে পারে। তো এইটা বলা আছে হাইকোর্টে, মানে আমাদের যে ক্যালকাটা হাইকোর্টে বলা আছে তুমি করতে পারবে ওয়েস্ট বেঙ্গলের কোনো তোমার জাজ করতে পারবে, আন্দামানে করতে পারবে, এর বাইরে তোমার কোনো এখতিয়ার নেই। তাহলে অবভিয়াসলি এই যে টেরিটোরিয়াল জুরিসডিকশনের ক্ষেত্রে যে পাওয়ারটা, সেটা কিন্তু অবভিয়াসলি সুপ্রিম কোর্টের কিন্তু আরও বড়, কারণ সুপ্রিম কোর্ট গোটা দেশের বিচার করতে পারে, কিন্তু হাইকোর্ট অনলি স্টেটের করতে পারে। তাহলে এই ক্ষেত্রে সুপ্রিম কোর্ট হ্যাজ দ্য ওয়াইডার টেরিটোরিয়াল জুরিসডিকশন। ক্লিয়ার? নেক্সট কি বলছে, সুপ্রিম কোর্ট ইজ ডিফেন্ডার অ্যান্ড গ্যারেন্টার অফ আর্টিকেল অফ ফান্ডামেন্টাল রাইটস। দেখো আর্টিকেল 32টা কিন্তু নিজে একটা ফান্ডামেন্টাল রাইট, তাই না? আমরা বলেছি যে আর্টিকেল 12 থেকে আর্টিকেল 35 এই সবগুলো হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস। ওর মধ্যে আর্টিকেল 32ও আছে, 32ও আছে। 32 হচ্ছে নিজে ইটসেলফ ইজ আ ফান্ডামেন্টাল রাইট, নিজে একটা ফান্ডামেন্টাল রাইটস, তার মানে ডিফেন্ডার। আর গ্যারেন্টার কেন না, ওই আর্টিকেল 32টা নিজেই বলছে যে তোমার রাইট আছে সুপ্রিম কোর্ট যাও। তাহলে মানে একদিকে আর্টিকেল 32 নিজে একটা ফান্ডামেন্টাল রাইট, অন্যদিকে আর্টিকেল 32 আমাদেরকে বলছে ইউ হ্যাভ দ্য রাইট টু মুভ টু সুপ্রিম কোর্ট। তাহলে একদিকে ও ডিফেন্ডার, একদিকে ও গ্যারেন্টার। তাহলে আমরা বলতে পারি সুপ্রিম কোর্ট ইজ ডিফেন্ডার অ্যান্ড গ্যারেন্টার অফ ফান্ডামেন্টাল রাইটস। আইডিয়া ক্লিয়ার হলো? একদম আইডিয়াগুলো ক্লিয়ার করে নেবে। If you have any problems, then you can comment in the comment box. I will try my best to reply you. Okay? নেক্সট স্লাইডে যাচ্ছি আমরা। দেখো এবার আমরা পড়বো কি রিডসগুলো, সরি। দেখো ফার্স্ট বলছে হেবিয়াস কর্পাস। এই হেবিয়াস কর্পাস আমার কথাটা প্রত্যেকটা রিডসগুলো রিডসের একটা মানে আছে, ঠিক আছে? যেমন দেখো হেবিয়াস কর্পাস, এটা ল্যাটিন ওয়ার্ড, ইট ইজ দ্য ল্যাটিন ওয়ার্ড। এর মানে হচ্ছে টু হ্যাভ দ্য বডি অফ, টু হ্যাভ দ্য বডি অফ। তাহলে হেবিয়াস কর্পাসের তোমার মিনিং কি হলো? টু হ্যাভ দ্য বডি অফ। কোথায় এটা কে কে কাকে দেবে? কোনো কোর্ট, ধরো তুমি কোর্ট এখন একটা লোককে দেবে। ধরো আমার সঙ্গে একটা লোকের ঝামেলা হয়েছে, ধরো আমার সঙ্গে আমার বন্ধুর ঝামেলা হয়েছে। তাহলে আমি কোর্টে গেলাম, কোর্টে গিয়ে বললাম ও আমাকে মারছে। তখন কোর্ট আমাকে কি বলবে? কোর্ট আমাকে কি বলবে? যে তাকে নিয়ে এসো। কাকে নিয়ে যাব? যার সঙ্গে আমার ঝামেলা হয়েছে, সেই তার যে বডি, মানে ডেড বডি নয়, তার যে বডি তাকে রিপ্রেজেন্ট করতে হবে, ডেড বডি নয় কিন্তু। তো সেই যে যার সঙ্গে ঝামেলা হয়েছে আমার, তাকে কোর্টে নিয়ে আসতে বলছে, মানে টু হ্যাভ দ্য বডি অফ। সেই লোকটাকে জ্যান্ত, মরা নয় কিন্তু, ডেড বডি আনলে হবে না। ওকে, সো সেই লোকটাকে কোর্টে আনতে হবে, এই পাওয়ারটা হচ্ছে হেবিয়াস কর্পাস। তাহলে যদি আমার সঙ্গে কারো ঝামেলা হয়, আমি কোর্টে গেলাম, আমাকে কোর্ট বলবে কি, যার সঙ্গে আমার ঝামেলা হয়েছে তাকে রিপ্রেজেন্ট করতে ইন ফ্রন্ট অফ কোর্ট। এইটা হচ্ছে হেবিয়াস কর্পাস। ক্লিয়ার? তাহলে কাকে কে বলছে? কোর্ট বলছে, সেটা আইদার সুপ্রিম কোর্ট আর হাইকোর্ট। তো কোর্ট বলছে কোনো একটা লোককে। ক্লিয়ার? কাকে না, হু হ্যাজ ডিটেইনড, বললাম একটু আগে, হু হ্যাজ ডিটেইনড অ্যানাদার পারসন টু প্রডিউস দ্য বডি অফ দ্য ল্যাটার বিফোর ইট। কোর্ট উইল জাজ দ্য লিগ্যালিটি, মানে এই যে আমি সত্যি বলছি না মিথ্যা বলছি, দিস ইজ দ্য, মানে এই যে আমি সত্যি না মিথ্যা বলছি, এটা কিন্তু জাজ করবে কোর্ট। মানে আমি যে লিগ্যাল না আমি যে ইললিগাল বলছি, বা আমি লিগ্যাল বলছি, এই যে লিগ্যালিটিটা বা সত্যতাটা, ট্রুথনেসটা যাচাই করবে হচ্ছে তোমার হচ্ছে কোর্ট। ক্লিয়ার? অ্যান্ড ইফ নট ডিটেনশন, কোর্ট উইল সেট হিম ফ্রি। যদি ধরো আমি মিথ্যা কথা বললাম, ধরো আমি বললাম যে ও ঝামেলা হয়েছে, দেখা গেল যে কোর্ট বিচার করে দেখলো না কোনো ঝামেলা হয়নি, সব ঠিকঠাক আছে, মিটে গেছে, তার মানে কি করবে? কোর্ট কিন্তু তাকে ছেড়ে দেবে, কোর্ট কিন্তু তাকে আটকে রাখবে না, কোর্ট উইল সেট হিম ফ্রি, তাকে ছেড়ে দেবে। আর ক্যান বি ইস্যুড এগেনস্ট বোথ পাবলিক অথরিটিজ অ্যান্ড প্রাইভেট ইন্ডিভিজুয়াল। এইটা কিন্তু দেখো পাবলিক আর প্রাইভেট দুটোর ক্ষেত্রেই প্রযোজ্য। তুমি তোমার সঙ্গে যদি ঝামেলা হয় কোনো পাবলিক অথরিটির, বা ধরো তোমার সঙ্গে কোনো ঝামেলা কোনো প্রাইভেট বডির, তুমি দুটোর ক্ষেত্রেই কিন্তু এই হেবিয়াস কর্পাস কিন্তু কোর্ট ইস্যু করতে পারে। তাহলে মনে রাখবে, আমি দেখো 1 বাই 1 বলছি। এই যে হেবিয়াস কর্পাস, মনে রাখবে এই হেবিয়াস কর্পাস হচ্ছে একমাত্র রিট যেটা প্রাইভেট বডির ক্ষেত্রে প্রযোজ্য হয়, মানে ক্যান বি ইস্যুড এগেনস্ট অনলি ফর প্রাইভেট ইন্ডিভিজুয়ালস, মানে দিস ইজ দ্য অনলি রিট। আমরা পরবর্তীকালে আরও রিটসগুলো পড়বো এবং যেখানে দেখবো সেগুলো প্রাইভেটের ক্ষেত্রে প্রযোজ্য নয়। ওকে, তো মনে রাখবে হেবিয়াস কর্পাসটা হচ্ছে একমাত্র রিট যেটা কোর্ট ইস্যু করতে পারে এগেনস্ট এ প্রাইভেট ইন্ডিভিজুয়াল। ক্লিয়ার? তো নেক্সট যাই আমরা। ম্যান্ডামাস। ম্যান্ডামাসে মানে হচ্ছে
উই কমেন্ট মানে আমি কমেন্ট করছি, কে কমেন্ট করছে? কোর্ট, অবভিয়াসলি এগুলো সব কোর্ট বলবে, এগুলো সব আমি তো বলবো না, কোর্ট বলবে। তো কোর্ট কমেন্ট করছে, কোর্টের জাজ কমেন্ট করছে, উই কমেন্ট মানেগুলো বুঝে নিলে খুব ইজি। কমেন্ট করছে, কি কমেন্ট করছে না, কমেন্ট ইস্যুড বাই দ্য কোর্ট টু আ পাবলিক অফিসিয়াল আস্কিং হিম টু পারফর্ম হিজ অফিসিয়াল ডিউটিস দ্যাট হি হ্যাজ ফেল টু ধরো একটা পাবলিক সার্ভেন্ট, ধরো একজন ধরো ডাব্লিউবিসি অফিসার আছে, ধরো বিডিও আছে, সেই বিডিও ধরো কোনো কাজ করতে পারলো না বা কাজ করতে অসমর্থ হলো, তখন আমি ধরো কোর্টে গেলাম, দিয়ে বললাম যে আমার এটা কাজটা করছে না বিডিও স্যার, তখন কী করবে? তখন কোর্ট ওই যে বিডিও আছে, কোনো পাবলিক অফিসিয়াল আছে, তাকে ডেকে পাঠাবে, তাকে কমেন্ট করবে যদি সে কাজটা করতে ফেল করে। আন্ডারস্টুড? ক্লিয়ার? ক্যান বি ইস্যুড এগেনস্ট আ পাবলিক, বাট দেখো এটা বলেছে পাবলিক বডির এগেনস্ট, মানে যে কোনো পাবলিক অফিসিয়াল হোক বা পাবলিক সার্ভেন্ট হোক তার ক্ষেত্রে প্রযোজ্য হবে, অর তোমার কর্পোরেশনের ক্ষেত্রে প্রযোজ্য হবে অ্যান ইনফেরিয়ার কোর্ট। ওকে, মানে কোনো কর্পোরেশন হলো, ধরো মিউনিসিপ্যাল কর্পোরেশন হলো বা লোয়ার কোর্ট হলো, লোয়ার কোর্টে যদি কেউ ভুল করে সেটাও কিন্তু হাইকোর্ট করতে পারে। ধরো ডিস্ট্রিক্ট কোর্ট ভুল করলো, তাহলে হাইকোর্ট ক্যান ইস্যু ম্যান্ডামাস টু দ্য ডিস্ট্রিক্ট কোর্ট। ঠিক আছে, ক্লিয়ার? সো ক্যান বি ইস্যুড, কোনো পাবলিক বডির ক্ষেত্রে এটা ইস্যু করা যেতে পারে, কোনো কর্পোরেশনের ক্ষেত্রে ইস্যু করা যেতে পারে, কোনো ইনফেরিয়ার কোর্টের ক্ষেত্রেও ইস্যু করা যেতে পারে। ক্লিয়ার? কোনো গভর্নমেন্টের ক্ষেত্রে ইস্যু করা যেতে পারে, ধরো তোমার কেন্দ্র করলো রাজ্যের বিরুদ্ধে, এটা করতে পারে। তো কোর্ট করলো তোমার তো সুপ্রিম কোর্ট করলো কোনো রাজ্যের এগেনস্টে, করতে পারে। তো ক্যান বি ইস্যুড এগেনস্ট পাবলিক বডি, কর্পোরেশন, ইনফেরিয়ার কোর্ট, গভর্নমেন্ট। ক্লিয়ার? লাস্ট পয়েন্ট, ক্যানট বি ইস্যুড এগেনস্ট প্রাইভেট ইন্ডিভিজুয়াল। দেখো এইটা বলেছে, দেখো হেভিয়াস কর্পাসে ছিল প্রাইভেট ইন্ডিভিজুয়ালসের ক্ষেত্রে ইউ ক্যান অ্যাপ্লাই অর দ্য কোর্ট ক্যান অ্যাপ্লাই, বাট এই যে ম্যান্ডামাসটা বা উই কমেন্টটা, এইটা কিন্তু কোনো প্রাইভেট ইন্ডিভিজুয়াল বা প্রাইভেট বডির ক্ষেত্রে তুমি করতে পারো না বা কোর্ট করতে পারে না। অ্যান্ড এগেনস্ট প্রেসিডেন্ট, আমি আগেই বলেছি রাষ্ট্রপতি এবং রাজ্যপাল কিছু কিছু ক্ষমতা ভোগ করে, এটা হচ্ছে তার মধ্যে একটা। কোর্ট কিন্তু প্রেসিডেন্টের এগেনস্টে কোনো কমেন্ট করতে পারে না, ম্যান্ডামাস করতে পারে না। আর কোনো হাইকোর্টের চিফ জাস্টিস, এদের এগেনস্টে কিন্তু কোনো ম্যান্ডামাস জারি হয় না। আর ওয়েন দ্য ডিউটি ইজ নট ম্যান্ডেটরি, ধরো আমি একটা কোনো কেস নিয়ে গেলাম, যে কেসটা কিন্তু ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে পড়ছে না, তাহলে কিন্তু কোর্ট কেউ মানে কোনো মতেই ম্যান্ডামাস করবে না। আমাকে এমন একটা তোমাকে কেস নিয়ে যেতে হবে যে কেসটা ভ্যালিডিটি আছে। আমি এমন একটা কেস নিয়ে গেলাম, ধরো আমার একটা বিড়াল ছানা মারা গেছে, সেই জন্য আমি গেলাম, তাহলে কিন্তু হবে না। আমার কোনো এমন একটা কেস নিয়ে যাব যার একটা লিগ্যাল কেস, একটা ম্যান্ডেটরি কেস, অনলি ফর দিস কেস ম্যান্ডামাস ক্যান বি হ্যাপেন। ক্লিয়ার? নেক্সট আমরা যাচ্ছি প্রোহিবিশন। দেখো প্রোহিবিশন কথাটা মানে কি? প্রোহিবিট করা মানে কি? বাদ দেওয়া, মানে বাদ দেওয়া টু ফরবিট, মানে কাজটা করতে বন্ধ করা। আমরা ইংলিশে যারা ছাত্র তারা সবাই জানি যে প্রোহিবিট করা মানে হচ্ছে বন্ধ করা। তাহলে টু ফরবিট মানে বন্ধ করা, কাজটা করবে না তুমি, কাজটা বন্ধ করে দাও। কে বলবে? হায়ার কোর্ট টু লোয়ার কোর্ট। ধরো সুপ্রিম কোর্ট বলতে পারে হাইকোর্টকে, হাইকোর্ট বলতে পারে ডিস্ট্রিক্ট কোর্টকে। তো হায়ার কোর্ট টু লোয়ার কোর্ট এটা হবে। টু প্রিভেন্ট দ্য ল্যাটার ফ্রম এক্সিডিং জুরিসডিকশন। ধরো হাইকোর্টে একটা কেস চলছে, ঠিক আছে, একটা কেস চলছে, তো দেখা গেল যে কেসটা যেটা চলছে সেটা হাইকোর্টের এখতিয়ারের মধ্যেই পড়ে না, তখন কি বলবে? তখন সুপ্রিম কোর্ট বলবে যে হাইকোর্টকে তুমি কাজটা প্রোহিবিট করো, তুমি কাজটা করো না, মানে টু ফরবিট করে দাও, কাজটা তোমায় করতে না, কাজটা বন্ধ করে দাও। ঠিক আছে, মানে কাজটা পুরো স্টপ হয়ে যাবে। আবার ধরো হাইকোর্টে একটা কোনো কেস চলছে, দেখা গেল যে হাইকোর্ট কোনো একটা জেলা কোর্টে ধরো আমাদের বর্ধমান ডিস্ট্রিক্ট কোর্ট, তাহলে এই যে বর্ধমান ডিস্ট্রিক্ট কোর্টে ধরো একটা কেস চলছে, কিন্তু সেই কেসটা হচ্ছে দেখা গেল যে ওই বর্ধমানের যেটা ডিস্ট্রিক্ট কোর্ট তার এখতিয়ারের মধ্যেই পড়ছে না, তখন কি করবে? হাইকোর্ট বলবে ডিস্ট্রিক্ট কোর্টকে তুমি কাজটা বন্ধ করে দাও, তুমি কেসটা বন্ধ করে দাও। ক্লিয়ার? এবার বলছে কি না, টু প্রিভেন্ট দ্য ল্যাটার ফ্রম এক্সিডিং জুরিসডিকশন। একই কথা বললাম যে লোয়ার কোর্টের মধ্যে যখন এটা পড়বে না, তখন হায়ার কোর্ট বলবে টু প্রিভেন্ট ইট, বন্ধ করতে। ম্যান্ডামাস ডিরেক্টস অ্যাক্টিভিটি, প্রোহিবিশন ডিরেক্টস ইনঅ্যাক্টিভিটি। দেখো ম্যান্ডামাস কি বলছে? ম্যান্ডামাস কিন্তু কমেন্ট করছে, কাজটা করতে বলছে, কিন্তু ম্যান্ডামাস যেটা আগেরটা পড়লাম, ম্যান্ডামাস দেখো ম্যান্ডামাস কিন্তু উই কমেন্ট, মানে কমেন্ট বলছে, কোনোটা ভিডিওকে বলছে তুমি কাজটা করো, বন্ধ করো না, কাজটা তুমি কেন করছো না, করো, মানে কমেন্ট করছে করতে, মানে একটা অ্যাক্টিভিটি বোঝাচ্ছে, করতে কাজটা করতে বলছে, এটা অ্যাক্টিভিটি বোঝাচ্ছে। কিন্তু প্রোহিবিশন বলছে করো না, দুটো কিন্তু ডিফারেন্ট। ম্যান্ডামাস তাহলে ম্যান্ডামাস হচ্ছে অ্যাক্টিভিটি, ম্যান্ডামাস অ্যাক্টিভিটি, প্রোহিবিশন ইনঅ্যাক্টিভিটি। ক্লিয়ার? ম্যান্ডামাস বলছে ম্যান্ডামাস ডিরেক্টস অ্যাক্টিভিটি, প্রোহিবিশন ডিরেক্টস ইনঅ্যাক্টিভিটি। ওকে, নেক্সট আমরা যাই। ক্যান বি ইস্যুড অনলি জুডিশিয়াল অ্যান্ড কোয়াসি জুডিশিয়াল অথরিটিজ। ইজি, মানে অনলি যারা জুডিশিয়াল ক্ষেত্র তাদের ক্ষেত্রে প্রযোজ্য হয়, মানে হায়ার কোর্ট টু লোয়ার কোর্ট, আর কোনো ক্ষেত্রে হবে না, শুধুমাত্র হায়ার কোর্ট টু লোয়ার কোর্ট, এটা কোনো বডির ক্ষেত্রে হবে না। আর নট ইস্যুড এগেনস্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অথরিটিজ, লেজিসলেটিভ বডিজ
অ্যান্ড প্রাইভেট ইন্ডিভিজুয়াল। শুধুমাত্র কারা করবে? হায়ার কোর্ট তো লোয়ার কোর্ট করবে মানে প্রহিবিশনটা, ক্লিয়ার? আর কোনো প্রাইভেট বডির ক্ষেত্রেও কিন্তু হবে না। প্রাইভেট মনে রাখবে, প্রাইভেট বডি অনলি ফর হেভিয়াস কর্পাস। আমরা নেক্সট যাই সার্টিওরিটি। সার্টিওরিটি কথা কোথেকে এসছে? না সার্টিফিকেট থেকে এসছে, ঠিক আছে? তাহলে টু বি সার্টিফাইড অর টু বি ইনফর্মড, এখান থেকে এসছে দ্য ওয়ার্ড সার্টিওরি। সার্টিওরি মানে কি? সার্টিওরি মানে যে টু বি, আমি সার্টিফাই করছি, ইনফর্ম করছি। কাকে ইনফর্ম করছি? এটাও কিন্তু হায়ার কোর্ট টু লোয়ার কোর্ট, সুপ্রিম কোর্ট করতে পারে হাইকোর্টকে, হাইকোর্ট করতে পারে ডিস্ট্রিক্ট কোর্টকে। ওকে, কি করতে পারে? টু ট্রান্সফার আ পেন্ডিং কেস। ধরো একটা আমি ধরো আমাদের যে ক্যালকাটা হাইকোর্ট আছে, সেখানে ধরো অনেকগুলো কেস জমে পড়ে আছে। আমরা জানি যে আমাদের দেশে অনেক কেস জমা পড়ে থাকে কিন্তু কাজ হয় না। তো সেরকম ধরো কেস জমা পড়ে আছে, অনেক কেস জমা পড়ে, তখন কী করবে? তখন বলবে, ধরো সুপ্রিম কোর্ট কোনো রকম জানতে পারলো, কী হবে? সুপ্রিম কোর্ট তখন হাইকোর্টকে বলবে এত কেস কেন পেন্ডিং পড়ে আছে, তুমি আমাকে খানিকগুলো কেস আমাকে দিয়ে দাও, আমি করছি, আমি দেখছি। বা ধরো ডিস্ট্রিক্ট কোর্ট, অনেক কেস পেন্ডিং পড়ে আছে, কেস হচ্ছে না, অত লোকই নেই, জাজ নেই, উকিল নেই। তখন হাইকোর্ট কী বলবে? ডিস্ট্রিক্ট কোর্ট কী বলবে? তোমাকে কাজ করতে হবে না, আমাকে কিছু কেস দিয়ে দাও, আমি সামলে নেব। তার মানে কি? যেগুলো পেন্ডিং কেস সেইগুলো ট্রান্সফার করবে হায়ার কোর্টে, ক্লিয়ার? লোয়ার কোর্টে যদি কাজ না হয়, যদি অনেক কাজ পেন্ডিং পড়ে থাকে, যদি সেরকম ক্ষমতা না থাকে, যদি কোনো ভুল হলেও হবে কিন্তু, তখন কি বলবে? হায়ার কোর্ট কি বলবে? হায়ার কোর্ট বলবে, উচ্চতর কোর্ট কি বলবে? তোমাকে কাজটা করতে হবে না, বা তুমি কাজটা বন্ধ করে দিয়ে আমাকে যে পেন্ডিং কেসগুলো আছে তুমি আমাকে দিয়ে দাও, আমি কেসগুলো চালাবো, ক্লিয়ার? To transfer a pending case, it excess jurisdiction or lack of jurisdiction or error, যদি অনেক জুরিসডিকশন বেশি থাকে, যদি অনেক পেন্ডিং কেস থাকে, বা যদি লোয়ার কোর্ট কোনো তোমার বিচার করতে ভুল করে, দেন হাইকোর্ট অর্ডার করবে লোয়ার কোর্টকে টু ট্রান্সফার দ্য কেসেস, ক্লিয়ার? স্যাটিওরি ইজ বোথ প্রিভেন্টিভ অ্যান্ড কিউর। দেখো এইটা হচ্ছে প্রিভেন্টিভও বটে, একদিকে প্রিভেন্টিভও, কেননা একদিকে হায়ার কোর্ট লোয়ার কোর্টকে বলছে কাজটা করতে হবে না, অন্যদিকে আবার বলছেন না আমাকে যেমন করতে হবে, আমি করব। তার মানে একদিকে প্রিভেন্টিভ, অন্যদিকে কিউরেটিভ, ক্লিয়ার? নেক্সট কি বলছে? 1991 সালে ইট ক্যান বি ইস্যুড এগেনস্ট বোথ, মানে 1991 সালে সুপ্রিম কোর্ট এটা বললো, অনেক অ্যামেন্ড করা হলো, অ্যামেন্ড করে বলা হলো না এইটা ইস্যু করা যেতে পারে বোথ অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড জুডিশিয়ালস। এর আগে শুধুমাত্র ইট ওয়াজ ইস্যুড অনলি এগেনস্ট জুডিশিয়ালস, নট ফর অ্যাডমিনিস্ট্রেটিভ। কিন্তু 1991 সালে সুপ্রিম কোর্ট একটা কেস হলো, সেই কেসটা করার পরে সুপ্রিম কোর্ট বললো যে না, এই যে সার্টিওরি কেসটা, এটা কিন্তু আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ এবং জুডিশিয়ালস দুজনের এগেনস্টেই তুমি ইস্যু করতে পারে। ওকে, আর কি? আর ক্যান নট বি ইস্যুড এগেনস্ট লেজিসলেটিভ বডিজ অ্যান্ড প্রাইভেট বডিজ। প্রাইভেট বডিজের ক্ষেত্রে এটা হয় না। মনে রাখবে, আমি আগেও বলেছি যে প্রাইভেট বডিজের ক্ষেত্রে একমাত্র হয় হেভিয়াস কর্পাস, আর কোনো কেস হয় না, আর কোনো রিটস হয় না, ঠিক আছে? নেক্সট দেখো কোয়ারেন্টো মানে হচ্ছে বাই হোয়াট অথরিটি অর ওয়ারেন্ট। আমরা বলি না, ধরো তো আমাকে কোনো পুলিশ অ্যারেস্ট করতে হবে, আমি কি বলি? আমাকে ওয়ারেন্ট দেখান। ওয়ারেন্ট মানে কি? কোন ক্ষমতায় তুমি আমাকে অ্যারেস্ট করতে এসছো, কোন অথরিটিতে, বাই হোয়াট অথরিটি অর ওয়ারেন্ট। তাহলে কোন অথরিটি? ওয়ারেন্ট মানে কি ওয়ারেন্টে, তোমার কাছে কি ওয়ারেন্ট আছে আমাকে অ্যারেস্ট করার, তোমার কাছে কি অথরিটি আছে আমাকে অ্যারেস্ট করার, তাহলে বাই হোয়াট অথরিটি অর ওয়ারেন্ট। তাহলে এইটা যদি ধরো পাবলিক সার্ভেন্ট, ধরো একটা বিডিও আছে, বা একটা ধরো রেভিনিউ অফিসার আছে, সে একটা কোনো বাজে কেস করলো, তখন কি হবে? তখন আমি কিন্তু ওকে বলতে পারবো, আমি কিন্তু কোর্টে যেতে পারবো, দিয়ে বলতে পারবো যে স্যার ওর কী ক্ষমতা আছে। কোর্ট কিন্তু ওকে বলতে পারে, কোর্ট কিন্তু কোনো অফিসারকে, কোনো এক্সিকিউটিভ অফিসার, ডাব্লিউবিসিএস হোক বা যে কোনো পাবলিক সার্ভেন্ট, ওকে, যে কোনো পাবলিক সার্ভেন্ট হোক, যে যারা পিএসসি জব করে, পাবলিক সার্ভিস কমিশনে, যে কোনো পাবলিক সার্ভেন্টকে কোর্টের এটা জিজ্ঞেস করার ক্ষমতা আছে, তুমি কোন শিক্ষা বলে বা কোন অধিকার বলে এই চেয়ারটায় বসে আছো। যে চেয়ারটায় একটা একটা এক্সিকিউটিভ অফিসার বসবে, বা পিএসসি একটা অফিসার বসবে, বা ধরো বিসিএস অফিসার বসবে, তার একটা নিশ্চয় ক্ষমতা, এতগুলো পরীক্ষা পাস করে আসছে, এতগুলো প্রিলি মেন ইন্টারভিউ ক্র্যাক করে আসছে, হি হ্যাজ দ্য পোটেন্সিয়াল, হি হ্যাজ দ্য পোটেন্সিয়াল টু সিট অন দ্য চেয়ার। ওই চেয়ারটা তার জন্য এত কিছু পরীক্ষা করে, কষ্ট করে, পড়াশোনা করে সে পাস করে আসছে, তার মানে হি হ্যাজ দ্য পাওয়ার টু সিট অন দ্য চেয়ার। এবারে যদি কেউ ইললিগালি আসে, কেউ ফ্রড করে আসে, কেউ টাকা দিয়ে আসে, সেটা কিন্তু কোর্টের কিন্তু অধিকার আছে বলার যে তুমি ওই চেয়ারটায় কোন অধিকারে বসেছো, তুমি কোন ওয়ারেন্টে বা তোমার কি অথরিটি আছে ওই চেয়ারটায় বসা, চলে যাও। তার মানে কোর্ট কাকে বলতে পারে? একটা পাবলিক সার্ভেন্টকে বলতে পারে, যদি সে ইললিগালি ওই চেয়ারটায় বসে, ক্লিয়ার? ইফ ইললিগাল। আর এটা কিন্তু কোনো প্রাইভেট বডির ক্ষেত্রে ইস্যু হয় না। আর সবথেকে বড় কথা, কোনো মিনিস্টার, দেখো লেখা আছে, ইট ক্যান নট বি ইস্যুড এগেনস্ট এ প্রাইভেট বডি অর মিনিস্টার। কোনো মিনিস্টারের ক্ষেত্রে ইস্যু হয় না। থামস আপ, মিনিস্টারের ক্ষেত্রে আমাদের দেশে কোনো নিয়ম নেই, মিনিস্টাররা কোনো এডুকেশনাল কোয়ালিফিকেশন লাগে না, আঙুলের ছাপ বা টিপসও দিতে পারলে মিনিস্টাররা চেয়ারে বসতে পারবে। সো মিনিস্টার্স, থামস আপ টু দেম, হ্যাটস অফ টু দেম, হ্যাটস অফ টু আর কনস্টিটিউশন। মিনিস্টার বা মন্ত্রীদের কোনো রকম
তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশান লাগে না, কোনো রকমভাবে ওদের এগেনস্টে ওরা যে চেয়ারে বসবে তাদের কোনো যোগ্যতা লাগে না। আমি কোর্ট কিন্তু কোনো মন্ত্রীদের বলতে পারে না তুমি কি যোগ্যতায় বসেছো, মানে মন্ত্রীদের কিন্তু কোনো শিক্ষাগত যোগ্যতা নেই, চাওয়া হয় না, কোনো এডুকেশনাল কোয়ালিফিকেশান চাওয়া হয় না। টিপসই দেওয়া লোকও কিন্তু মন্ত্রী হতে পারে। ওকে, সংবিধানে কিন্তু মন্ত্রীদের কোনো রকম এডুকেশনাল কোয়ালিফিকেশানের কথা বলা নেই। ওকে, তার মানে এই যে কোয়ারেন্টো বা কোর্ট কিন্তু কোনো মন্ত্রীর এগেনস্টে এই কোয়ারেন্টো বা হোয়াট অথরিটি এটা জিজ্ঞেস করতে পারে না। ওকে, তো আজকের পার্টটা আমরা এটা ছিল, দেখো আমাদের দুটো কোর্স চলছে, পলিটি আর ইকোনমি। আমি সমস্ত কিছুর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, দোজ হু আর ইন্টারেস্টেড। আমি আশা করছি যে যদি ভিডিওগুলো দেখো, আই হোপ প্রিলি শুধু নয় মেন্সের জন্য পলিটি ইকোনমির কোনো রকম সমস্যা হবে না। আফটার ইকোনমি অ্যান্ড পলিটি উই উইল স্টার্ট হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি। ক্লিয়ার? আমরা 1 বাই 1 সামনের বছরের প্রিলিমসের আগে সমস্ত সিলেবাস শেষ করব। আর যারা এবছরের প্রিলিমসে পাস করবে তারা যারা মেন্সে বসবে অনেক তার জন্য এই তোমার কোর্সগুলো অনেক উপকার হবে। ভালো করে দেখো ভিডিওসগুলো। আমি এরপরে এই তোমার কী বলে পলিটির ফান্ডামেন্টাল রাইটসের আমি এমসিকিউ দেবো। এমসিকিউগুলো একটা থেকে ফাইল করা আছে প্লে লিস্টে, তো এমসিকিউ এর জন্য আলাদা প্লে লিস্ট করা আছে, ওখানে গিয়ে তোমরা পলিটি ইকোনমি হিস্ট্রি সমস্ত এমসিকিউ পেয়ে যাবে। ভালো করে দেখবে এগুলো। আমি কাল পরশুর মধ্যে একটা ফান্ডামেন্টাল রাইটসের একটা এমসিকিউ পার্ট আমি ভিডিওটা দিয়ে দেবো। ভালো থেকো সবাই, স্টে হোম, স্টে সেফ, থ্যাংক ইউ।